নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে আমি অয়ন। একই কাণ্ড কৃষ্ণনগর পুলিশের। ইনি সমাজকর্মী, এই সমাজকর্মী গ্রেফতার হয়ে গেলেন কেন? মায়ের চোখ দান করেছেন, দান করে গ্রেফতার। মায়ের চোখ দান করে গ্রেফতার হয়ে গেলেন এই সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের, এবং শুধু তাই নয়, পুলিশের অবাক করা পদক্ষেপ। বউ, বোন, সবাইকে গ্রেফতার। কেন গ্রেফতার? অভিযোগ, একজন অভিযোগকারীর বয়ান দেখুন। আমার দৃঢ় বিশ্বাস উক্ত ব্যক্তিরা সকলে মিলে প্রচুর অর্থের লোভে মৃত রাবেয়া বিবির চোখ এবং দেহের আরো অঙ্গ বিক্রি করে দিয়েছে। দৃঢ় বিশ্বাসের ওপরে পুলিশ চলে এখন। দৃঢ় বিশ্বাসের ওপরেই পুলিশ অভিযোগ করে, গ্রেফতার করে। ভাবা যায় কি ঘটনা ঘটেছে। প্রথমে একবার যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, কি ঘটনা ঘটেছে? দেখো অয়নদা, কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবি গতকাল সকালে 11 নাগাদ তার মৃত্যু হয়, এবং মৃত্যুর পরেই তার পরিবারের লোকজন তার দেহের যে কর্নিয়া সেটা মরণোত্তর তিনি দান করেছিলেন বলে জানা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে, এবং সেই কর্নিয়া কিন্তু নিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। এবং এই বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে বিক্ষোভ জায়গায় থাকে। তাদের যেটা দাবি করেন যে মৃতের অসম্মতিতেই, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার সম্মতি ছাড়াই ওই কর্নিয়া তিনি বিক্রি করেছেন তার ছেলেরা অর্থের বিনিময়ে, এবং কর্নিয়া চুরি করা হয়েছে বলে তারা দাবি করেন। এবং শুধু কর্নিয়া নয়, দের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুরি করা হয়েছে বলে তারা অভিযোগ করে। এবং এই নিয়ে বিক্ষোভ দেখায় থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়, এবং পুলিশ পৌঁছে কিন্তু এই মৃতের পরিবারের আত্মীয় স্বজন বা ছেলে, পুত্রবধূ বা মেয়েদেরকে কিন্তু আটক করে নিয়ে আসে, এবং মৃতদেহটি কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে শুধুমাত্র অভিযোগ, কোনো তদন্ত হলো না, তার আগেই গ্রেফতার করে ফেললেন পরিবার সহ। বাড়িতে কেউ নেই এখন। স্থানীয়রা কি বলছেন দেখুন। চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। কিন্তু অঙ্গীকারপত্র কি ছিল না? 2024 সালের 17 তারিখ, এই দেখুন, মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ এবং যথার্থ বিচারে নিচে উল্লিখিত স্বাক্ষর সহ ব্যক্তিদের উপস্থিতিতে জানাচ্ছি, তিনি দেহদান করে গেছিলেন। এই মহিলা অর্থাৎ সমাজকর্মীর মা দেহ দান করে গেছিলেন, সঙ্গে চক্ষুদানও হয়। তারপরেও গ্রেফতার। সরাসরি চলে যাব সমীরের কাছে। সমীর, কোথায় চক্ষুদান বা অঙ্গদান করেছিলেন, কোন সংস্থাকে, তারা কি বলছে? দেখো, যে স্বেচ্ছাসেবী সংগঠনকে দেহদান এই অঙ্গদান করা হয়েছিল তারা কিন্তু জানাচ্ছে যে আইনগত পদ্ধতি মেনেই এই দেহদান বা অঙ্গদান করা হয়েছে, এবং সেই পদ্ধতি মেনে গতকাল মৃত্যুর পর তাদেরকে খবর দেওয়া হয়, এবং সেই অনুযায়ী তারা চক্ষু নিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে বাড়িতে যখন এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন, সেই মুহূর্তে কিন্তু এই অঙ্গীকারপত্র তাদেরকে দেখাতে পারেনি বলেই কিন্তু দাবি এলাকাবাসীর, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ জারি করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন তারা এই অভিযোগপত্র দেখানোর চেষ্টা করেন, তারা কিন্তু মানতে রাজি হয়নি, এবং পুলিশের কাছে তারা দেখিয়েছিলেন বলে দাবি করেছেন। কিন্তু তার আগে পুলিশের কাছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, এবং 3টি ধারায় মামলা দায়ের করার পরে কিন্তু তাদেরকে কোর্টে তাদেরকে পাঠানো হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো মামলা শুনানির ফলাফল আমরা জানতে পারবো। তবে এই যে ঘটনাটা কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে এলাকায়, কেন যার অঙ্গীকারপত্র আমরা দেখাচ্ছি, অঙ্গীকারপত্র দেখলোই না পুলিশ, তার আগেই গ্রেফতার করে ফেললো পরিবার সহ। ছেলে কি বলছেন দেখুন, অর্থাৎ সমাজকর্মী। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। অঙ্গদান করা হয়েছে, তারপরেও গ্রেফতার হয় কি করে? আরো একবার চলে যাব, পুলিশ কি বলছে। পুলিশের আর বলার কি থাকতে পারে সমীর? এ তো পরিষ্কার পুলিশের, মানে এখানে এই সংগঠন যারা গণদর্পণ, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের অশিক্ষা। সমীর,
দেখো, যে মুহূর্তে কাল ঘটনাটি ঘটে ঠিক সেই সময় কিন্তু এলাকার লোকজন তার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ফলে জনরোষের শিকার হতে পারতেন এই পরিবারের সদস্যরা। এবং সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গ্রামের লোক কিন্তু বা ওই এলাকার লোকজন থানাতে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরবর্তীকালে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। বলা যেতে পারে কার্যত পুলিশ কিন্তু এলাকাবাসীর চাপে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। তার কারণ এই যারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা প্রত্যেকে শাসক দলের কর্মী সমর্থক বলে জানা গিয়েছে। পাশাপাশি যিনি সমাজকর্মী তিনি কিন্তু শাসক দলের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানা দিতে পেরেছি। এবং পারস্পরিক গ্রামীণ একটা বিবাদ তাদের মধ্যে রয়েছিল, শত্রুতা ছিল, যেটা তিনি দাবি করেছেন। এই অভিযুক্ত তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং চক্রান্ত শিকার হয়েছেন তিনি বা তার পরিবার। মানে এটা তো পরিষ্কার একদম, পুলিশ এইভাবে কি গ্রেফতার করতে পারে এবং জামিন অযোগ্য ধারা দিতে পারে? এরকম ভাবে সমাজকর্মী শুধু না, বাড়ি ফাঁকা করে দিল পুলিশ, একেবারে সবাইকে গ্রেফতার করে ফেললো যে সংঘবদ্ধভাবে চুরি করা হয়েছে মৃতদেহের সম্পত্তি। এদিকে ওই মহিলা অর্থাৎ সমাজকর্মীর মা, তিনি অঙ্গীকারপত্র তার আছে, তার কাছে ছিল, তারপরেও পুলিশ কোনো তদন্তই করলো না। কি হতে পারে দেখুন, আইনজীবীর সাথে কথা বলেছিলাম আমরা, অনির্বাণ গুহ ঠাকুরতা। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। এক, দু নম্বর হচ্ছেন উনি একজন সমাজকর্মী বলে পরিচিত, তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে। কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। যখন এখনো পর্যন্ত অঙ্গদান, চোখদান এগুলো নিয়ে সচেতনতার অভাব রয়েছে গোটা বাংলায়, সেখানে অঙ্গদান, চোখদান করে সমাজ সচেতনতা বাড়ানো উচিত। সেইখানে মৃত্যুর পর মায়ের চোখদান করে জুটল গ্রেফতারি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মানবাধিকার কর্মী, সমাজকর্মী তারা কি বলছেন দেখুন। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এই আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদার আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এটাকে দেহাংশ বিক্রির, এটা আসলে একটা চক্রান্ত, এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যাক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকবো। খুবই ভয়ঙ্কর ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা। এখানে সারা বছর ধরে সর্বস্তরে লাগাতার এই ধরনের অঙ্গদান, যেটা মানুষের সেবায় লাগে, বিশেষ করে চোখ দান, এটার জন্য তারা সারা বছর কাজ করে এবং তা সত্ত্বেও পুলিশ এই ধরনের একটা কাজ করতে পারে, এটা খুব আশ্চর্য লাগছে। যে পুলিশ এটা করেছে, এটা নিশ্চয়ই এটার পেছনে কোনো স্থানীয় রাজনীতি রয়েছে। চোখ দান করা মানে আরো দুজন মানুষের চোখে এবং দুটি পরিবারের জীবনে আলো ফিরিয়ে দেওয়া। মা যদি লিখিত নাও দিয়ে থাকে তাও কিন্তু এটা অপরাধ হতে পারে না এবং সেক্ষেত্রে তিনি যে কাজ করেছেন, আমরা আশা করব যে পশ্চিমবাংলার এবং কৃষ্ণনগর বা নদিয়ার সমস্ত সচেতন মানুষ তার পাশেই দাঁড়াবে। আর এবার শাসনে তুলকালাম। একজন রাজমিস্ত্রির মৃত্যু, সেই মৃত্যুর পরে দেহ ফেলে রেখে রাস্তায় রেখে বিক্ষোভ, আর সেই বিক্ষোভ হটাতে গেলে লাঠিচার্জ, তারপরেই তুলকালাম। বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, শাসনের গোলাবাড়ি, দাদার মোড়ে উত্তেজনা। ব্যাপক উত্তেজনা ছড়ায় শাসনে। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। কেন বিক্ষোভ এই পর্যায়ে গেল, কিভাবে মৃত্যু হয়েছিল এই রাজমিস্ত্রির? জিয়াউল, একদম দেখো, শাসনের গোলাবাড়ি দাদার মোড় এলাকায় সেখানে অবৈধ কনস্ট্রাকশন করা হচ্ছিল। কোথায় করা হচ্ছিল? অর্থাৎ রাস্তার ধারে একটি অবৈধ কনস্ট্রাকশন এবং তার উপর দিয়ে 33,000 ভোল্টের বিদ্যুতের তার গেছে এবং সেখানে একতলা পর্যন্ত পারমিশন রয়েছে, কিন্তু সেখানে দুতলার কাজ চলছিল এবং দুতলার ছাদের তক্তার মারা কাজ চলছিল এবং সেখানেই সেই রাজমিস্ত্রি শহীদুল ইসলাম কাজ করছিল এবং সেই অসাবধান বশত সেই 33,000 ভোল্টের তারে হাত লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। এই
ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এই রাজমিস্ত্রির পরিবারের যেটা বক্তব্য, এলাকার মানুষের যেটা দাবি যে ক্ষতিপূরণ দিতে হবে এই যে যিনি অবৈধ কনস্ট্রাকশন করছিল। আচ্ছা, অভিযোগটা কি একবার দেখাই? এখানে ঘর হচ্ছিল, সে কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিচ্ছে, ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ কর, তোর করে রাখবো অসুবিধা হবে না, তুই ওঠ তোর করে রাখবো অসুবিধা হবে না, আর থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না, কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে রে, কোনো পারমিশন নিয়ে এখানে ওর ঘর করার ওখানে। হাই টেনশন তার, সেই হাই টেনশন তারের নিচে কিভাবে নির্মাণ হচ্ছিল জিয়াউল? একদম দেখো, যেহেতু একেবারে তিনি একজন প্রভাবশালী, যিনি কাজ করছিলেন তার নাম ফারুক ইসলাম, তিনি একজন প্রভাবশালী, ফলে গায়ের জোরে বলা যেতে পারে বা কোনো পারমিশন ছাড়াই তিনি সেখানে কাজ করছিলেন। আর এখানেই কিন্তু এই শহীদুল ইসলাম রাজমিস্ত্রি তার মৃত্যু হয়। এই মৃত্যুর পরেই কিন্তু এলাকার মানুষজন তার একটাই দাবি যে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের নিয়েই কিন্তু তারা এই গোলাবাড়ি দাদারমোড় এলাকায় তার মৃতদেহ রেখে সেখানে বিক্ষোভ দেখায়। প্রায় কিছুক্ষণ পরেই খবর পেয়ে পুলিশে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তারপরে অবস্থা বেগতিক দেখে সেখানে বিক্ষোভ অবরোধ চলে। তারপরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী সেখানে যায় এবং মৃতদেহ তোলার মুহূর্তে সেখানে কিন্তু পরবর্তীকালে পুলিশের সঙ্গে আবার খণ্ডযুদ্ধ বাঁধে এবং পুলিশ সেখানে লাঠিচার্জ করে সেখানে ছত্রভঙ্গ করে এবং সেই ছত্রভঙ্গ করার সময় 5 জন কিন্তু যারা এই বিক্ষোভকারী ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। তখনই সেই প্রিজন ভ্যান থেকে আবার আসামি ছিনিয়ে নেওয়া হয় সেই বিক্ষোভকারীদের পক্ষ থেকে। ফলে দফায় দফায় উত্তেজনা, এবং তুমি এটাও জানো যে মাধ্যমিক পরীক্ষা চলছিল 8:40 নাগাদ এই ঘটনা। ফলে প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন সেন্টারে যাচ্ছিলেন এবং তখনই এই টাকি রোডের মতন গুরুত্বপূর্ণ রাস্তা, অন্যদিকে হচ্ছে গোলাবাড়ি দত্তপুরের মতো গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রোড অবরুদ্ধ হয়ে গেছে। বেআইনি ভাবে কি করে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল, এখন সেটাই তো তদন্ত করে দেখা উচিত। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই আমরা প্রপার সেকশনে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে, তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্চ চলবে এখানটা। এখন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করে ফার্স্ট আমাদের কাজ, আর যদিও বা কেউ এরকম হয়ে থাকে ঘটনা আমরা আবার অ্যারেস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর করা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি শুনানি হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে, এবং সেখানে প্রধান বিচারপতি তিনি বললেন যে আমরা আগে গত নির্দেশের কমপ্লায়েন্স দেখতে চাই। একাধিক আইনজীবী বলতে থাকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি তিনি বললেন সব শুনানি বন্ধ করে দেব। আইনজীবীর বক্তব্য, খসড়া তালিকায় 7 কোটি ভোটার ছিলেন, তার মধ্যে 6,75,00,000 ম্যাপ, 32 লক্ষ আনম্যাপ ছিলেন। এই নিয়ে এবার চলছে এখন শুনানি। পরবর্তী সময়ে আমরা অবশ্যই এই শুনানির দিকে নজর রাখব। এবার শিলিগুড়ির খবর। শিলিগুড়িতে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে ব্যাপক উত্তেজনা। সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষণ নিতে এসেছিলেন, তারপরে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তার মৃত্যু। আর এর জেরে গেট আটকে, ক্যাম্পে দেহ আটকে বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা পঙ্কজ বর্মন। কেন বিক্ষোভ, কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, মূলত দুটি ইস্যুতেই কিন্তু আজকে বিক্ষোভ দেখায় সিভিক ভলান্টিয়াররা। এখানে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার প্রায় 750 জন সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষণ নিতে আসছে। মূলত তাদের যে দুটো দাবি, যে এতজন সিভিক ভলান্টিয়ারের প্রশিক্ষণ চুক্তি কিন্তু কোনো রকম মেডিকেল টিম নেই, কোনো মেডিকেল ফেসিলিটিস নেই এবং কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। আর যে পঙ্কজ বর্মন যখন অসুস্থ অবস্থায় তাকে যখন সচেতনতা দেখতে পায়, তারা পুলিশের উচ্চকর্তাদের জানান, কিন্তু তারপরেও প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স আসে। তার আগে পুলিশের গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই সময় কিন্তু তাকে আটকে নেওয়া হয়
একদম একেবারে 12 ব্যাটালিয়নের গেট গেট আটকে রেখে সেখানে কিন্তু বিক্ষোভ চলে। আলিপুরদুয়ার কোচবিহারের সিটি ভলান্টিয়াররা পরবর্তীতে তাদের দাবি জানায় উত্তরবঙ্গের পুলিশের আইজিকে আসতে হবে এবং তার পরিবারের লোকজন আসে, তার পরিবারের লোকেরও কিন্তু একই অভিযোগ, অর্থাৎ মৃতের যে ভাই তারও একই অভিযোগ যে সঠিক স্বাস্থ্য পরিকাঠামো ছিল না এবং অ্যাম্বুলেন্স না থাকাতেই তার দাদার বা আজকে মৃত্যুর মুখে পড়তে হলো। আমাদের ছেলে ভোর রাত্রেবেলা ভালোভাবে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছে, ওখানে মারা গেছে। ওর নানান টেনশন ছিল, টেনশনে ওর এরকম ঘটনা হয়েছে। এখানে থানার আধিকারিক আসিয়ে বলছে যে ছেলেটা মারা গেছে। এবার কি করে বলে মারা গেছে? আমাদের এই যে ট্রেনিং এর চাপ, মানুষের চাপ, এত চাপ সহ্য করে একটা মানুষ কি করে ভালো করে সুস্থভাবে বাঁচতে পারে? বিভিন্ন চাপের কারণে ছেলেটা মারা গেল। সঠিক সময়ে যদি চিকিৎসা হইতো, সঠিক সময়ে যদি অ্যাম্বুলেন্স আসতো, হয়তো ছেলেটা বাঁচতে পারতো। বাকি স্টাফ গুলো ছিল, অনেকে চেষ্টা করছে, ফোন করছে, ওইখানে যোগাযোগ করছে। অ্যাম্বুলেন্স অনেক দেরি আসছিল, জানতে পারলাম ডাক্তার ছিল গাড়ি ছিল, ওনারা নাকি মানে নিতে দেয় নাই, মানে গাফিলতি রয়েছে পুলিশে হয়তো। মানে পুলিশের গাড়িতে ওঠাতে দেয়নি, পুলিশের গাড়িতে না, অ্যাম্বুলেন্স আসছিল অনেকক্ষণ পরে। তখন তো বডি যেটা জানলাম স্টিক হয়ে গেছে, হ্যাঁ মারা গেছে। অনেকটা দেরি করে নিয়ে গেছিল, এইটাই আর কি। আবার বাঁকুড়ার খবর, বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিক খুন, কালো কাপড় ঢাকা দেহ উদ্ধার বাড়ির ঘর থেকেই এই সন্দীপ মুদি নিহত পরিযায়ী, তার দেহ উদ্ধার। কোথায় কাজ করতেন, কবে এসেছিলেন, কেন খুন বলা হচ্ছে, অনুমান করা হচ্ছে, কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, বছর 26 সন্দীপ মোদী বীরখামের বাড়ি তার খাতলা থানা এলাকার। তিনি ক্লাস করছেন মহারাষ্ট্রে, গয়না তৈরি কাজ করছেন। গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন। গত শনিবার থেকে তার পরিবারের লোকজন ছিলেন না, আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বাবা মা। সেখান থেকে বারে এই সন্দীপ মোদীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করার ফোনে কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল রাত্রে তাদের সন্দেহ হওয়ায় তারপরেই তারা কিন্তু স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীরা তারপর বাড়ির দরজা বন্ধ থাকা অবস্থায় দেখে বাড়ির ছাদে যায়। ছাদ থেকে দরজা দেখে যখন নিচে নামে তখন তারা দেখতে পান যে সন্দীপ মোদী একটি কাপড়ে জড়ানো অবস্থায় রয়েছে এবং রক্তাক্ত মৃতদেহ। এরপরই খাতলা থানায় ফোন করা হয়। খাতলা থানার পুলিশ এসে ঘটনাস্থলে দরজা ভেঙে এই সন্দীপ মোদী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু কেন এই পরিযায়ী শ্রমিককে খুন করতে হলো বা কেনই বা খুন হলেন, যারা এসেছিলেন বাড়ি থেকে, সেই ঘটনা কিন্তু এখনো ময়না তদন্ত হওয়ার পরই বোঝা যাবে কি শ্রমিক হঠাৎ করে তার উপরে কার শত্রুতা হলো বা খুন করে চলে গেল। কিন্তু দেখা যাচ্ছে সন্দীপ মোদীর যে শরীরে রয়েছে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে এবং বয়সার পিছনে ক্ষতস্থান রয়েছে এবং মুখও কিন্তু থেতলে দেওয়ার মতন একটা রয়েছে চোখ, বিভিন্ন জায়গায় ক্ষত, আর সেই কারণেই খুন বলে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত অনুমান। গ্রামে কাজ করে আমাদের বাড়িতে, তার একজন ছেলে লাতি, তাকে রাতের বেলায় শুয়েছিল, পেছন থেকে আঘাত করে মেরেছে এবং তারপরে কচার দিয়ে কোপার দিয়ে ছাদ হয়ে বাইরে বেরিয়ে গেছে। যখন বডিটা পড়েছিল তখন ঘরে কভার দিয়েছিল? কভার ছিল। দিয়ে তারপর কি করে জানলো যে এরকম পড়ে আছে? বারবার ওর বাবা ফোন করছিল, ওর বাবা দিয়ে ফোন উঠেলেন, তখন ওর ভাইকে ফোন করেছিল। ভাই দেখছে কভার দিয়ে ছাদ দিয়ে উঠে দেখছে লাশটা ঢাকা দিয়ে আছে। গতকালই আমরা দেখিয়েছিলাম ব্যারাকপুরের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, বেআইনি কাজ, সেই কাজের প্রতিবাদ করতে গিয়েছিল ছেলে, ছেলেকে মারধর করা হচ্ছিল, বাবা আটকাতে গিয়ে বাবার মৃত্যু কাউন্সিলরের ধাক্কায়, এরকমটাই অভিযোগ উঠেছিল। আর তারপরে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। এই কাউন্সিলর গ্রেফতারের পরে আজকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হচ্ছে এই কাউন্সিলরকে। তুলসী অধিকারী আক্রান্ত বৃদ্ধ, তাকে নিয়ে যাওয়া হয়, তারপরেই তার মৃত্যু হয়। এমন মারা হয় পড়ে গিয়ে। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তো ওখানে উপস্থিত যারা আছেন? একদমই তাই। দেখো, এখানে যেমন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যেমন একজন কাউন্সিলর বা উত্তর ব্যারাকপুর পৌরসভার, তেমনি কিন্তু ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তাকে যখন ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়, ব্যারাকপুর সিরিয়া মোড়ে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক আছেন অর্জুন সিং এর নেতৃত্বে, তারা কিন্তু রাস্তায় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি তাদের গ্রেপ্তার নয়, রবীন্দ্র ভট্টাচার্য ফাঁসির দাবি করতে থাকে। তারপর কিন্তু যখন রবীন্দ্র ভট্টাচার্যকে সেই সময় ধারা দেওয়া হয়েছে, অরুণ তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, কারণ তাকে পুলিশ হেফাজত চেয়ে সেইভাবেই কিন্তু পাঠানো হয়েছে কোর্টে। কিন্তু ব্যারাকপুর আদালত থেকে যখন তাকে মেডিকেল করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু
বিজেপি কমিশনাররা রে করে তার কোর্টের দিকে নিয়ে যায়, কিন্তু তখন পুলিশ তাদের ব্যারিকেড করে আটকায় এবং দীর্ঘক্ষণ আটকে রাখার পর চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারপর কিন্তু তার মধ্যে পুলিশে ঘেরাটোপে কিন্তু রবীন্দ্র ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছে। এই রবীন্দ্র ভাস্করকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আইনজীবীরা সমস্ত রাস্তায় নেমে আসে। এইবার একটু জানতে চাইবো যে কেন গ্রেফতার হয়েছিলেন, কি ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছিল? দেখো, গতকাল সকালবেলায় যখন এই তুলসীবাবু যখন তার দোকানে ছিলেন, সে সময় তার ছেলেকে ডেকে পাঠায়। এই বাড়ি একটা পাশাপাশি দুটো বাড়ি হয়েছিল, সেই বাড়িটা অবৈধ বলে প্রথম থেকে তিনি তুলসীবাবু পরিবার দাবি করে এসেছেন। উত্তর ব্যারাকপুর পৌরসভায় কিন্তু তারা লিখিত অভিযোগও দিয়েছিলেন, কিন্তু কেন লিখিত অভিযোগ দিল এই নিয়ে কিন্তু ছেলেকে শাসাতে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু শাসাতে নিয়ে তাকে চটথাপ্পড় মারে। আমার সেটা সহ্য করতে না পেরে দোকান থেকে বেরিয়ে এসে রবীন্দ্রবাবুর কাছে জিজ্ঞাসা কেন ছেলেকে মারা হলো, তখন রবীন্দ্রবাবু তাকে পরপর দুটো লাথি মারেন বলে কিন্তু পরিবারের অভিযোগ। সেখানে পড়ে গেলেন, তার বুকে কিন্তু প্রেস কাটা রাখবে, তার হাঁটাটাকে তিনি হাঁটাই রুগী, তাকে হসপিটালে নিয়ে গেলে কিন্তু তার মৃত্যু হয়। এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বেশ, তখন দেখা যাক পুলিশ কতটা কড়া পদক্ষেপ করছে। আর এদিকে অর্জুন সিং এর নেতৃত্বে আজকে এরই প্রতিবাদে মিছিল, এবং সেই মিছিলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত কাউন্সিলরকে আদালতে পেশ, সেই সময় বিজেপি কর্মীরা রে করে তেড়ে যান, পুলিশ ঠেকায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। অর্জুন সিং এর নেতৃত্বে আজকে মিছিল বারাকপুরে, সেই মিছিল থেকে যথেষ্ট উত্তেজনা ছড়ায়, পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় ওসব আইবাস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে।